বিয়ের ৪ বছর পর আমার সবচেয়ে বড় অপরাধ ছিল গর্ভবতী অবস্থায় স্বামীর ড্রয়ার থেকে ৫০ টাকা নেওয়া। পেটের ভেতর আমার সন্তানের নড়াচড়া টের পাচ্ছিলাম, অথচ সেদিন আমার সবচেয়ে বড় অপরাধ হয়েছিল আমার স্বামীর ড্রয়ার থেকে মাত্র ৫০ টাকা নেওয়া। আমি কখনো ভাবিনি একটা ছোট্ট নোট এত বড় অপমানের কারণ হতে পারে। সেদিন দুপুরে আমার খুব ইচ্ছা করছিল টক কিছু খেতে। গর্ভবতী মেয়েদের নাকি মাঝে মাঝে এমন ইচ্ছা হয়, এটা তো স্বাভাবিক, তাই না? বাসার পাশে একটা দোকান আছে, সেখানে খুব মজার মজার আমড়ার ঝাল আচার পাওয়া যেত, কিন্তু আমার হাতে তখন ১ টাকাও ছিল না। আমার স্বামী রাশেদ প্রায় টেবিলের ড্রয়ারে কিছু খুচরা টাকা রেখে দিত। আমি ভাবলাম মাত্র ৫০ টাকা নিলে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না, পরে তাকে বললেই তো হবে। এরপর আমি ধীরে ধীরে ড্রয়ারটা খুলে ৫০ টাকার একটা নোট নিলাম, আর মনে মনে ভাবছিলাম যে বিকেল যখন রাশেদ বাসায় ফিরবে তাকে হেসে হেসে বলবো, শোনো, আজকে কিন্তু তোমার পকেট থেকে ৫০ টাকা চুরি করেছি। এইটুকুই মজা করার ইচ্ছা ছিল আমার, কিন্তু আমি তো বুঝিনি এই ছোট্ট ঘটনায় আমার জীবনের সবচেয়ে বড় অপমানের দিন হয়ে থাকবে। বিকেলের দিকে রাশেদ যখন বাসায় ফিরলো, আমি তখন রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাল নেড়ে দিচ্ছিলাম। হঠাৎ শুনলাম ড্রয়িং রুম থেকে রাশেদের গলা ভেসে আসছে, এই আমার ড্রয়ার থেকে টাকা কে নিয়েছে? আমি তখন স্বাভাবিকভাবেই বললাম, আমি নিয়েছি ৫০ টাকা। এই কথা বলতেই যেন পুরো ঘরের বাতাস বদলে গেল। রাশেদ তখন হঠাৎ চিৎকার করে বলে উঠলো, আমাকে না বলে টাকা নেওয়ার সাহস হলো কিভাবে তোমার? আমি ওর কথা শুনে একটু থমকে গেলাম। আমি তো শুধু ৫০ টাকা নিয়েছি, পরে বলতে চেয়েছিলাম তোমাকে, আমি রাশেদকে তখন শান্ত গলায় বললাম, কিন্তু সে যেন আরো রেগে গেল। তারপর যা হলো সেটা আমি জীবনেও ভুলতে পারবো না। রাশেদ আমার সামনে এসে দাঁড়ালো, আর মুহূর্তের মধ্যে সবার সামনে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। ঘরটা তখন লোক ভর্তি ছিল, আমার শাশুড়ি, দেবর, ননদ সবাই তখন বসেছিল। থাপ্পড়টা খুব জোরে ছিল না, কিন্তু অপমানটা ছিল পাহাড়ের মতো ভারী। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। আমি শুধু পেটের দিকে হাত রেখে দাঁড়িয়েছিলাম। শাশুড়ি তখন ঠান্ডা গলায় বললেন, এই মেয়েটা বাসায় আসার পর থেকে বাসার সব শান্তি নষ্ট হয়ে গেছে। আজকে হয়তো টাকা নিচ্ছে, কাল হয়তো গয়নাও নিয়ে পালাবে। তার কথা শুনে আমার দেবর হেসে ফেললো। আমার বুকটা তখন যেন ফেটে যাচ্ছিল। আমি কাপা গলায় বললাম, আমি তো শুধু ৫০ টাকা নিয়েছি, চুরি তো করিনি। কিন্তু কেউ আমার কথাই শুনলো না। রাশেদ আবার বলল, তুমি এত টাকা খরচ করো কেন? বাসায় যা রান্না হয় তাই তো খাও, তাও এত টাকা দিয়ে করো কি? আমি চুপ করে গেলাম, কারণ আমি জানতাম এই বাসায় আমার কথা বলার অধিকার নেই। সত্যি বলতে কি, বিয়ের পর থেকে আমি কখনোই খুব ভালো খাবার পাইনি। রাশেদ ভালো চাকরি করলেও শাশুড়ি সবকিছু নিজের হাতে করে রাখতেন। আমার জন্য আলাদা কিছু কিনা আনা তো দূরের কথা, অনেক সময় ভালো মাছের পিসটাও আমার প্লেটে আসতো না। আর এখন আমি তো গর্ভবতী, ডাক্তার বলেছিল ভালো ভালো খাবার খেতে, ফলমূল খেতে, কিন্তু সেই কথা এই বাসায় বলার সাহস আমার হয়নি। সেদিন রাতে আমি খুব চুপচাপ ছিলাম। ঘুমানোর সময় রাশেদকে একবারও আমার দিকে তাকাইতে দেখিনি। আমি সারা রাত জানালার পাশেই বসেছিলাম। পেটের ভেতর ছোট্ট বাচ্চাটা নড়াচড়া করতেছিল। আমি হাত রেখে ধীরে ধীরে বললাম, বাবা, তোর মা খুব খারাপ না রে, শুধু একটু টক খেতে ইচ্ছা করছিল। চোখ থেকে তখন টপ টপ করে পানি পড়ছিল। পরের দিন সকালে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি আর এই বাসায় থাকবো না। যে বাসায় একটা গর্ভবতী মেয়েকে ৫০ টাকার জন্য অপমান করা হয়, সেখানে থাকার কোনো মানেই নেই। আমি চুপচাপ আমার কয়েকটা কাপড় গুছিয়ে নিলাম। শাশুড়ি মা তখন আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? আমি তাকে বললাম, বাবার বাসায়। তিনি আমাকে ঠান্ডা গলায় বললেন, যাও, কিন্তু পরে আবার কাঁদতে কাঁদতে কিন্তু এই বাড়িতে ফিরে আসতে হবে। আমি তাকে কিছু বললাম না, কারণ তখন আমার চোখের পানি থামছিলই না। বাবার বাসায় এসে মনে হলো একটু শান্তি পাবো, কিন্তু এখানেও একটা কষ্ট আমাকে প্রতিদিন কুরে কুরে খাচ্ছিল। রাশেদ একবারের জন্য আমাকে ফোন করলো না। ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ, তারপর পুরো ১ মাস। সে একবারও জানতে চাইলো না যে আমি কেমন আছি, আমার পেটের সন্তানের কি অবস্থা। রাতে ঘুমানোর সময় মাঝে মাঝে মনে হতো, আমি কি সত্যি আমার স্বামীর কাছে এতটাই অপ্রয়োজনীয়? একদিন মা ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, মারে, রাশেদ ফোন করেছে? আমি মাথা নিচু করে বললাম, না মা। মা তখন দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু আমি জানতাম না আমার জীবনের সামনে আরো বড় একটা ঝড় অপেক্ষা করতেছে। কারণ ঠিক ২ মাস পরে রাশেদের কাছ থেকে এমন একটা খবর আসবে যা শুনে আমার পুরো পৃথিবীটাই বদলে যাবে। বাসায় আসার পর প্রথম কয়েকদিন মনে হচ্ছিল একটু শান্তি পেয়েছি, অন্তত কেউ আমাকে অপমান করছে না, কেউ আমার খাবারের হিসাব নিচ্ছে না। কিন্তু মানুষের কষ্ট সবসময় চিৎকার করে আসে না, অনেক সময় সেটা নিঃশব্দে বুকের ভেতর জমে থাকে। আমার কষ্টটাও ঠিক তেমনই ছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ ছিল আমি ফোনটা হাতে নেওয়া। মনে হতো আজ হয়তো বা রাশেদের একটা কল এসেছে, হয়তো সে বলবে, কেমন আছো তুমি, ফিরে এসো। কিন্তু প্রতিদিন একই দৃশ্য, ফোনের স্ক্রিন ফাঁকা, একটা মিসড কলও না। ১ দিন, ২ দিন, ৩ দিন, ধীরে ধীরে পুরো ১ মাস কেটে গেল। এই ১ মাসে রাশেদ একবারও আমার খোঁজ নেয়নি। কখনো কখনো মনে হতো আমি যেন তার জীবনে কোনো দিনই ছিলাম না। এক রাতে বারান্দায় বসেছিলাম, আকাশে হালকা চাঁদ উঠেছে, পেটের ভেতর বাচ্চাটাও নড়াচড়া করছিল। আমি পেটের উপর হাত রেখে ধীরে ধীরে বললাম, বাবা, তোমার বাবা কি আমাদের আর চায় না? আমার নিজের কথাই শুনে বুকটা হু হু করে উঠল। মা তখন পাশে এসে বসলো। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, মা, সব পুরুষ একরকম হয় না রে, কেউ কেউ সময় পেলে বুঝতে পারে, আবার কেউ কখনোই বুঝতে পারে না। আমি কিছু বললাম না, কারণ আমার ভিতরে তখন একটা আশা ছিল, হয়তো রাশেদ একদিন দরজায় এসে দাঁড়াবে, হয়তো বলবে ভুল হয়ে গেছে। কিন্তু সেই দিনটা আর আসলো না।
বরং 2 মাস পরে এমন একটা ঘটনা ঘটলো যা আমি কল্পনাও করিনি। সেদিন দুপুরে আমি ঘরে শুয়েছিলাম, হঠাৎ আমার ছোট ভাই রুমে এসে বলল, আপু তোমার শ্বশুরবাড়ি থেকে কেউ এসেছে। আমার বুকটা তখন ধক করে উঠলো, মনে হলো হয়তোবা রাশেদ এসেছে, হয়তো আমার স্বামী আমাকে নিতে এসেছে। আমি তাড়াতাড়ি উঠে বসে চুলটা ঠিক করলাম, কিন্তু ড্রয়িং রুমে গিয়ে দেখি রাশেদ আসেনি, এসেছে আমার দেবর আর শাশুড়ি। তাদের মুখের দিকে তাকিয়ে আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। শাশুড়ি খুব ঠান্ডা গলায় বললেন, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমি চুপচাপ করে তার পাশে বসে রইলাম। তিনি ব্যাগ থেকে একটা খাম বের করলেন, তারপর সেটা টেবিলের উপর রেখে বললেন, রাশেদ তোমাকে ডিভোর্স দিতে চায়। আমার মনে হলো কেউ যেন আমার মাথার উপর থেকে পুরো আকাশটা সরিয়ে নিল। আমি কিছুক্ষণ কথা বলতে পারছিলাম না। তখন আমার মা আমার পাশেই বসেছিলেন। তিনি অবাক হয়ে বললেন, ডিভোর্স কেন? শাশুড়ি তখন ঠান্ডা গলায় উত্তর দিলেন, এই মেয়ে তো সংসার করতে পারবে না, ছোট ছোট ব্যাপারে শুধু শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসে। আমাদের পরিবারের তো মান সম্মান আছে নাকি? আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে। আমি কাপা গলায় বললাম, আমি তো শুধু অপমান সহ্য করতে না পেরে চলে এসেছিলাম। তিনি আমার কথা শেষ করতে দিলেন না, বললেন, এইসব নাটক আমাদের সামনে করতে হবে না। তারপর আমার দেবর খামটা আমার দিকে ঠেলে দিল। ভেতরে ছিল ডিভোর্স লেটার। আমি কাগজটার দিকে তাকিয়েছিলাম, কিন্তু শব্দগুলো ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না, কারণ চোখের পানি সব ঝাপসা করে দিচ্ছিল। আমার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছিল, যে আমার পেটের বাচ্চাটা ওর কি হবে। আমি ধীরে ধীরে বললাম, রাশেদ কি জানে আমি মা হতে যাচ্ছি? শাশুড়ি তখন একটু বিরক্তি মুখ নিয়ে বললেন, হ্যাঁ জানে, কিন্তু তাতেই বা কি হয়েছে তার? এই কথা শুনে আমার বুকটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মানে সে জেনেও আমাকে ফেলে দিতে চায়। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু কাগজটার দিকেই তাকিয়ে রইলাম। শাশুড়ি উঠে দাঁড়িয়ে বললেন, সেদিন যদি স্বামীর কাছে মাপ চেয়ে নিতে, তাহলে সংসারে পড়ে থাকতে পারতে, আর আজকের এই দিনটাও দেখতে হতো না। আমরাও তোমার কাছে আসতে চেয়েছিলাম না, কিন্তু রাশেদ আমাদেরকে জোর করে পাঠিয়েছে। তোমার যদি মন চায় তাহলে কাগজে সই করে দিও, আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। এই কথা বলে তারা চলে গেলেন। ধন্যবাদ সবাইকে। এই গল্পের বাকি অংশ আগামীকাল পোস্ট করা হবে আর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই পেজে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।